বীজগণিতের দুর্বলতা দূর করার জন্য আমার এই ভিডিও সিরিজগুলো, এটা হচ্ছে আমার সেকেন্ড ভিডিও। এই ভিডিওগুলো যদি তোমরা ফলো করো তাহলে পরে বীজগণিতের সমস্যা খুব সহজেই দূর হয়ে যাবে। তো মনোযোগ দিয়ে দেখো, আমরা এর আগের ভিডিওতে যতদূর শিখেছিলাম এই অবধি, তারপরের থেকে আমি শুরু করছি। তো এখানটায় তোমরা দেখতেই পাচ্ছ 8x। এখানটায় বলছে যে আমরা কিছু বীজগাণিতিক সংখ্যামালার পদগুলিকে উৎপাদক বিশ্লেষণ করি। উৎপাদক বিশ্লেষণ 8x। 8 এই সংখ্যাটাকে 2 × 2 × 2 লেখা যায়, আর সঙ্গে x। 12xy, 12কে কী লেখা যায়? 12 এর উৎপাদক বিশ্লেষণ তোমরা এভাবেও করতে পারো চাইলে। 6 আবার 2 দিয়ে করলে 3, অর্থাৎ 2 × 2 × 3। সেই কারণে 12 এর জায়গায় লেখা হলো 2 × 2 × 3। xy মানে x × x × y। 3x² হয়, 3কে তো আর ভাঙানো যায় না, সেজন্য 3x² মানে x × x, আর এই হলো y। 9xy²। 3 × 3, 9 এর জায়গায় 3 × 3, x একটাই আছে, y² অর্থাৎ y × y। এখানে মাঝখানে এই ইন্টু চিহ্নটার পরিবর্তে ডট চিহ্নটা ব্যবহার করা হচ্ছে। এই ডটটাই বীজগণিতে ইন্টু বা গুণ চিহ্ন বোঝায়। সেটাও এখানে বোঝানো হচ্ছে যে এটা একই জিনিস। 3 × 3 × x × y × y। 2xyz, 2 × x × y × z। বীজগণিতে আমরা এইভাবে গুণ চিহ্নের পরিবর্তে এইভাবে ডট চিহ্ন ব্যবহার করতে পারি। 2xy², 2 × x, 2 × x। আমরা ডটটাকে ইন্টু উচ্চারণ করতে পারি, কোনো অসুবিধা নেই। y × y। 3x, 3 × x। তো এইভাবে আমাদের উৎপাদক বিশ্লেষণ করতে হয়। এখানে উপরের কিছু বীজগাণিতিক সংখ্যামালায় এক জাতীয় পদ আছে, যেমন 8x ও 3x। এই যে 8x আর এই যে একদম শেষে 3x, এগুলোকে আমরা এক জাতীয় বলতে পারি, বা 9xy² ও 2xy²। এখানে এই পদটার মধ্যে শুধু x আছে, চল হিসাবে এখানেও x। এখানে চল হিসাবে যেটা আছে xy²। এই 2xy²এরও ধ্রুবক ছাড়া যে বাকি অংশটা সেটা দেখতে হবে। x, এখানেও x, এখানে xy², এখানেও xy²। এই ধরনের যে বীজগাণিতিক পদ সেগুলোকে কি বলবো? আবার কিছু বীজগাণিতিক সংখ্যামালায় ভিন্ন জাতীয় পদ আছে, যেমন 8x, এখানে ধ্রুবক ছাড়া যে অংশটা সেটা হচ্ছে x, আর 12xy, এখানে ধ্রুবক ছাড়া যে অংশটা সেটা হচ্ছে xy। তাহলে এখানে x, এখানে xy, তাহলে এটা কি এক জাতীয় বলা যায় না? তো এর সবাই বীজগাণিতিক সংখ্যামালা। এই বীজগাণিতিক সংখ্যামালার মধ্যে এই দুটোর মধ্যে বা এই দুটোর মধ্যে একটা মিল আছে, আবার এই দুটোর মধ্যে বলতে গেলে মিল নেই। তাহলে এদেরকে কি বলবো? বলছে 2 বা 2 এর বেশি পদ যুক্ত বীজগাণিতিক সংখ্যামালায় এক জাতীয় পদগুলিকে সদৃশ পদ এবং ভিন্ন জাতীয় পদগুলিকে অসদৃশ পদ বলা হয়। 2xyz, 11xyz এটা পরস্পর সদৃশ পদ, কারণ ধ্রুবক ছাড়া যে অংশটা আছে সেটা হচ্ছে xyz, এখানেও ধ্রুবক ছাড়া যে অংশটা আছে xyz, একদম সম্পূর্ণভাবে যখন মিলে যাচ্ছে এই অংশটা তখন তাদের বলবো সদৃশ পদ। কিন্তু 8x আর 12xy অবশ্যই অসদৃশ পদ। সদৃশ অসদৃশ আমাদের খুব ভালোভাবে চিনতে হবে। আচ্ছা, এরপরে এখানটায় আমাদের বীজগাণিতিক সংখ্যামালা হাতে কলমে বোঝানোর চেষ্টা করেছে বইয়ে। এখানে একটা বীজগাণিতিক সংখ্যামালা লেখা আছে, দেখো 3x² + 4x + 6। এটাকে যদি আমি হাতে কলমে বুঝতে চাইছি যে এই রাশিমালাটা অ্যাকচুয়ালি কী বোঝায়, তাও চাইলে আমরা এইভাবে ব্যাপারটাকে বুঝতে পারি। 3x² মানে এর আগেই শেখানো হয়েছে তোমাদের, 3x²। 3x² মানে হচ্ছে 3 × x × x। 3x² + 4x + 6। 3x² অর্থাৎ 3 × x × x। তাহলে দুটো x
প্রথমে গুণ হবে, তারপরে তার সঙ্গে 3 গুণ হবে, আর এদিকে আবার 4 এর সঙ্গে x গুণ হবে, প্লাস এদিকে হচ্ছে 6। তো ব্যাপারটাকে আমরা এইভাবে বুঝতে পারি, x ইন্টু এক্স, এটা হচ্ছে x ইন্টু এক্স, অর্থাৎ x দৈর্ঘ্যের একটা বর্গক্ষেত্র, x ইন্টু এক্স, এটা x স্কোয়ার হয়ে গেল। এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য x, প্রস্থ 1, তাহলে এটা হয়ে গেল আমার x ইন্টু 1 মানে কি x বর্গ একক ক্ষেত্রফলের একটা আয়তক্ষেত্র। এটা হচ্ছে x স্কোয়ার, এর ক্ষেত্রফল x স্কোয়ার, এর ক্ষেত্রফল হচ্ছে x। তো যখনই আমাদের এরকম রাশিমালাকে ছবির মাধ্যমে প্রকাশ করব, তখন আমাকে একটা, যেহেতু x স্কোয়ার যুক্ত পদ আছে, x যুক্ত পদ আছে, তাহলে x স্কোয়ার আমাকে বানিয়ে নিতে হবে। তো x স্কোয়ার হচ্ছে, এটা আমার একটা x স্কোয়ার ক্ষেত্রফল, এটা হচ্ছে আমার x ক্ষেত্রফল, আর এই দুটা বাহুই যখন এক এক হবে তখন এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল হবে 1। তাহলে এখানে 3টা x স্কোয়ার, সেই কারণে এই বর্গক্ষেত্রটা আমার পাশাপাশি 3টা নিব। এটা আমার আছে 4x, তাহলে এটা নিব আমি 4টা, 1 2 3 4 এরকম। এটা হচ্ছে ক্ষেত্রফল হচ্ছে 1, এখানে 6 আছে, তো এর মানে হচ্ছে এখানে আমার এই ধরনের বর্গক্ষেত্র 6টা থাকবে, 1 2 3 4 5 6। তো এই রাশিমালাটা ছবির মাধ্যমে প্রকাশ করলে আমার এই 3টা ছবি, তার সঙ্গে প্লাস এই 4টা ছবি, তার সঙ্গে প্লাস এই 6টা ছবি, এই হবে এই বীজগণিতিক সংখ্যামালা প্রকাশ করার পদ্ধতি। আর আবার আমরা চাইলে 2x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 3ও প্রকাশ করতে পারি। তো x স্কোয়ার আমার জানাই আছে, তো 2x স্কোয়ার মানে এই নীল রঙের দুটা, কিন্তু এখানে মাইনাস এক্স থাকার জন্য, অর্থাৎ একটা এক্স, এই একটা এক্স মাইনাস অবস্থায় থাকার জন্য এই যে একটা এক্স লাল কালার করে দিব, তাহলে এটা মাইনাস এক্স হয়ে যাবে। অর্থাৎ এটার সঙ্গে এটা মাইনাস, এবং -3, অর্থাৎ এই একক ক্ষেত্রফলের যে বর্গক্ষেত্রগুলো আছে সেটা 3টা থাকবে, কিন্তু মাইনাস অবস্থায় থাকার জন্য লাল কালার হবে। এইভাবে আমরা ছবির মাধ্যমেও বীজগাণিতিক সংখ্যামালাকে প্রকাশ করতে পারি। এখানে 2 বা ততোধিক বীজগাণিতিক সংখ্যামালা দেওয়া আছে, দেখো 8x 2x - 2x, এদের মৌলিক উৎপাদক 8x এর উৎপাদক কি কি? 8x কে উৎপাদক বিশ্লেষণ করলে আমরা জানি 2 × 2 × 2 × x লেখা যায়। একটা আবার দেখাচ্ছি, 8x এর যদি আমি উৎপাদক বিশ্লেষণ করি 2 × 2 × 2 × x, এটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ। যখন আমাকে লিখতে বলবে তখন আমরা এইভাবে লিখব। তাহলে এখানটায় 8কে কত দিয়ে ভাগ দেওয়া যায়? 2 দিয়ে ভাগ দেওয়া যায়। অর্থাৎ এর উৎপাদকের মধ্যে মৌলিক সংখ্যা হিসেবে কি পেলাম? শুধু 2 পেলাম আর হচ্ছে x পেলাম। তাহলে মৌলিক উৎপাদক যদি আমরা প্রশ্ন করি যে 8-এর মৌলিক উৎপাদক কি, তাহলে একটা 2 আর একটা হচ্ছে x। মৌলিক উৎপাদক 8কে 2 দিয়েও ভাগ যায়, 4 দিয়েও ভাগ যায়, 8 দিয়েও ভাগ যায়, কিন্তু মৌলিক কোন সংখ্যাটা দিয়ে ভাগ যায় তার উত্তরটা হচ্ছে 2। তো সেই কারণে 8x এর এখানে বলছে মৌলিক উৎপাদকগুলি লেখো। তো 8কে কোন মৌলিক সংখ্যা দিয়ে ভাগ যায়? 2 দিয়ে ভাগ যায়, সঙ্গে x দিয়ে ভাগ দেয়। 2x 2 দিয়ে ভাগ যাবে, 2কে x 2 মৌলিক সংখ্যা, -2x, অর্থাৎ এখানেও 2 দিয়ে ভাগ যাবে, x দিয়ে ভাগ যাবে। বীজগাণিতিক পদগুলি সদৃশ না অসদৃশ? তো অবশ্যই এখানে প্রত্যেকটা পদ আমরা লক্ষ্য করি, এখানটায় ধ্রুবক ছাড়া যে অংশটা প্রত্যেকটার মধ্যে একই আছে, প্রত্যেকটারই x শেষে হচ্ছে x, অর্থাৎ এটা হচ্ছে সদৃশ। আচ্ছা, আবার এখানটায় 2xy, এখানে মৌলিক উৎপাদক কী আছে? 1 2 2ই আমি লিখতে পারি, 2 লেখাই ভালো, 1টা দরকার নেই। 2x, y -xy। তো এখানটায় কি হয়ে গেল? এখানটায় আমাদের একটা হয়ে গেল x, y দিয়ে ভাগ যাবে, x, y, এবং 1 তো লিখতেই পারি, চাইলে পরে 1 আমি লিখতেই পারি, 1xy, 1 দিয়ে তো যাবেই, সব সংখ্যাকেই যায়। 7xy, শুধু 7, এখানে yx লিখলো, তাতে কোনো অসুবিধা নেই, মৌলিক উৎপাদক x আর y হবে। তো এখানটায় আমরা যে লক্ষ্য করি, এটা xy, এটাও xy, এটা yx, এটা যদিও yx, কিন্তু y × x বা x × y ব্যাপারটা একই। x আর y এর গুণফল লেখা, x আর y এর গুণফল xy বোঝাতে পারে, আবার yxও হতে পারে। সেই কারণে এটা অ্যাকচুয়ালি আমাকে একই ধরতে হবে। সেই কারণে এই 3টা অবশ্যই আমরা বলবো সদৃশ। 3x² y, তাহলে মৌলিক উৎপাদক হিসেবে 3 থাকলো, x থাকলো, y থাকলো,
5x স্কোয়ার মানে 5 থাকলো, এক্স থাকলো আর ওয়াই থাকলো, এক্স ওয়াই স্কোয়ার মানে এক্স আর ওয়াই থাকলো, এক্স স্কোয়ার ওয়াই এক্স ওয়াই স্কোয়ার। এখানে লক্ষ্য করার বিষয়, এটা হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই, এটা হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই, কিন্তু এটা এক্স ওয়াই স্কোয়ার। আবার দেখো এটার সঙ্গে এটার পার্থক্য আছে, এখানে এক্সের ঘাত 2, এখানেও এক্সের ঘাত 2, এখানে এক্সের ঘাত 1। তার মানে এই যে অংশটা এটা এখানটায় একই নাই, সেই কারণে এটা হচ্ছে অসদৃশ। এ বি স্কোয়ারের মৌলিক উৎপাদক এ আর বি, 2ab স্কোয়ারের মৌলিক উৎপাদক 2 থাকলো, এ থাকলো আর বি থাকলো। তো এখানটায় এ বি স্কোয়ার এটা হচ্ছে এ বি স্কোয়ার, এ বি স্কোয়ার এটা হচ্ছে এ বি স্কোয়ার, তো একই রকম, এই অংশটা একই একদম, তো সেই কারণে এটা হচ্ছে সদৃশ। এরপরে আমরা চলে আসলাম কষে দেখি 6.1। তো এই উত্তরগুলো আমরা করব বীজগাণিতিক রাশিমালা। তোমরা বইটা থাকলে পরে সামনে নিয়ে বসো, তাহলে খুবই সুবিধা হবে। এখানটায় এক্স বীজগাণিতিক রাশিমালা তৈরি করতে বলছে, এক্সের সঙ্গে ওয়াই যোগ, এক্সের সঙ্গে ওয়াই যোগ, এটাকে যদি আমরা লিখি তাহলে কি লিখব এখন দেখাচ্ছি। বইটা আমার সাইডে থাক, এই কারণে বললাম বইটা যদি থাকে তোমাদের তাহলে সামনে নিয়ে বসো, সুবিধা হবে। এক্সের সঙ্গে ওয়াই যোগ 1 এ এক্সের সঙ্গে ওয়াইয়ের যোগ, এক্সের সঙ্গে ওয়াই যোগ, আমি বই অ্যান্সারটা লিখে দিচ্ছি। এটার অ্যান্সার হচ্ছে এক্স প্লাস ওয়াই। এটাকে আমরা বীজগণিতে এইভাবে প্রকাশ করব, এক্সের সঙ্গে ওয়াই যোগ, এটাকে আমরা বীজগণিতে এক্স প্লাস ওয়াই লিখব। পি এর দ্বিগুণের সঙ্গে কিউ যোগ, পি এর দ্বিগুণ অর্থাৎ পি এর সঙ্গে 2 গুণ সঙ্গে কিউ যোগ, তাহলে যোগ চিহ্ন দিয়ে কিউ। এক্স ও ওয়াইয়ের যোগফলের 1/4 অংশ। প্রথমে এক্স ও ওয়াইয়ের যোগফল করতে হবে, তাহলে সেটা হবে এক্স প্লাস ওয়াই। এক্স ওয়াইয়ের যোগফলের 1/4 অংশ, এটার 1/4 মানে এটাকে 4 দিয়ে ভাগ দিতে হবে। এক্স ও ওয়াইয়ের যোগফলের 1/4 অংশ, তাহলে এক্স ও ওয়াই যোগ করলাম, এক্স প্লাস ওয়াই, তাকে 4 দিয়ে ভাগ দিলাম। এক্সের দ্বিগুণের সঙ্গে ওয়াইয়ের অর্ধেক যোগ, এক্সের দ্বিগুণ, এক্সের সঙ্গে 2 গুণ করতে হবে, এক্সের দ্বিগুণের সঙ্গে ওয়াইয়ের অর্ধেক যোগ, তাহলে এটার সঙ্গে কাকে যোগ করতে হবে, ওয়াইয়ের অর্ধেক মানে y/2। এক্সের দ্বিগুণের সঙ্গে ওয়াইয়ের অর্ধেক যোগ। এক্স ও ওয়াইয়ের সমষ্টি থেকে এক্স ও ওয়াইয়ের গুণফল বিয়োগ, এক্স ও ওয়াইয়ের সমষ্টি তার মানে এক্স প্লাস ওয়াই, এক্স ও ওয়াইয়ের সমষ্টি থেকে এক্স ও ওয়াইয়ের গুণফল বিয়োগ, এখান থেকে বিয়োগ করতে হবে এক্স ও ওয়াইয়ের গুণফল, এক্স ও ওয়াইয়ের গুণফল, এক্স আর ওয়াইয়ের গুণফল হচ্ছে এটা এক্স ওয়াই, তাহলে এক্স আর ওয়াইয়ের যোগফল থেকে এক্স ও ওয়াইয়ের গুণফল বিয়োগ করতে বলেছে, সেজন্য এই রাশিমালাটা হবে এরকম। জেড থেকে এক্স বিয়োগ, তো জেড মাইনাস এক্স, এক্সের বর্গের সঙ্গে এক্স গুণ, এক্সের বর্গ হচ্ছে এক্স স্কোয়ার, এক্সের বর্গের সঙ্গে ইন্টু এক্স গুণ, এক্সের বর্গের সঙ্গে এক্স গুণ, তাহলে এখানে 3টা এক্স হয়ে গেল, তো ইকুয়াল টু এক্স কিউব। তারপরে এ ও বি এর গুণফলের 4 গুণের সঙ্গে 7 যোগ, এ আর বি এর গুণফল মানে তোমরা অলরেডি শিখে গেছো, এ ও বি এর গুণফল এ বি, গুণফলের 4 গুণ, এই গুণফলটার আবার 4 গুণ, তাহলে এটা 4ab লিখে দিব। এ ও বি এর গুণফলের 4 গুণ করে দিলাম, সঙ্গে 7 যোগ করলাম, তো যোগ 7। এই নেক্সট এখানটায় নিচের দেশলাই কাঠির প্যাটার্ন দেখিও ছকে লিখি। তো এরকম আমরা অলরেডি দেখছি, এখন আবার করব। এখানটায় 2টা বর্গক্ষেত্র, 1 নম্বর ছবি, এখানে দেখা যাচ্ছে 60টা কাঠি, এখানটায় দেখা যাচ্ছে 12টা কাঠি, এখানে তো 7টা ছিল, 8, 9, 10, 11, 12, তো 3 থেকে এই অবধি আমরা লিখব, এটা আমরা লিখব প্যাটার্ন দেখিও ছকে আমরা লিখব। তাহলে ছকটা পূরণ করি, তো আগের মতো করে এই 7টা যেটা আছে এটাকে আমরা 6 + 1 করি, 6 + 1,
এখানে এই 7টাকে 5 প্লাস 2 লেখো, 5 প্লাস 2, 1 2 1 2 3 4 5, এই 5টা কাঠি আলাদা লিখলাম প্লাস এই দুটো কাঠি, তাহলে আমার 7। আমি যদি 7কে এইভাবে লিখি তাহলে আমাদের খুবই সুবিধা হবে প্যাটার্নটা বুঝতে। যেমন এখানে 12 আছে, তাহলে এটার ক্ষেত্রে আমি 5 ইন্টু 2 প্লাস 2 করবো, 5 ইন্টু 2 প্লাস 2, তাহলে কত হচ্ছে 5 2 10 যোগ 2 12, অর্থাৎ 12টাই হলো। কিন্তু আমি লিখলাম 5 গুণন 2 করে, অর্থাৎ এখানে 5টা, এই 5 সংখ্যাটাকে আমি ফিক্সড করে দিলাম। যেমন পরেরটার জন্য আমি লিখব 5, বুঝে যাচ্ছে, তাহলে 5 গুণন 3 প্লাস 2। কেন 3 নম্বর ছবির জন্য আমি এখানে 3 দিলাম? যেমন 1 নম্বর ছবিতে এখানে শুধু 5, 2 নম্বর ছবির ক্ষেত্রে 5-এর সঙ্গে 2 গুণ দিলাম, এখানে 3 নম্বর ছবিতে 5-এর সঙ্গে 3 গুণ দিলাম, অর্থাৎ এখানের এই 5 আর এই 2টা সব জায়গায় থাকবে। 3 5 15 আর 2 অর্থাৎ 17টা চলে আসবে। তাহলে আমরা না গুনেই, যেমন এর পরের ছবিগুলোতে দেওয়া নেই কিন্তু আমাদের আলাদা করে গুনার দরকার নেই, আমরা এমনি বলে দিতে পারবো যে কয়টা কাঠি থাকবে। তাহলে পরের ছবির জন্য 5-এর সঙ্গে গুণ আসবে 4 যোগ 2, 4 5 20 আর 2 22। পরেরটার জন্য আসবে 5 গুণন 5 যোগ 2, তাহলে আসবে হচ্ছে 27। বুঝতে পারলে? তাহলে কি করলাম, 5 আর 2 ফিক্সড, এই দুটো নাম্বার কোনো চেঞ্জ হবে না। এবার যত নাম্বার ছবি এখানে শুধু তত সংখ্যাটা বসবে। 2 নম্বর ছবির জন্য এখানে 2 দেখবে, তাহলে অটোমেটিক মিলে যাবে। পরের ছবির জন্য এখানে 3, এখানে 4, এখানে 5। 6 নম্বর ছবির জন্য এখানে 5 গুণন 6 যোগ 2 ইকুয়াল টু 32। এখানটায় 7 নম্বর ছবি, সেই জন্য 5 গুণন 7 যোগ 2, শুধু যত নম্বর ছবি এই সংখ্যাটাই শুধু চেঞ্জ হচ্ছে, 5 7 35 আর 2 37, তো অনায়াসেই লেখা যায়। তো এইভাবে যদি এখানটায় n নাম্বার ছবির জন্য আমি লিখি, n-তম ছবি, এখানে যদি একটা ছবি আমি ধরে নিই n-তম ছবি, সেই n-তম ছবির জন্য আমি অ্যান্সার লিখতে পারবো যে 5 ইন্টু, তাহলে n হবে প্লাস 2, 5 ইন্টু n মানে 5n প্লাস 2, অর্থাৎ যে কোনো ছবির জন্য আমি এই 3টা প্যাটার্ন দেখে বাকিগুলো সব লিখতে পারবো। একই রকম আরও একটা প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ, এই 1 নম্বর যে ট্রাপিজিয়ামটা আছে, এগুলো সব ট্রাপিজিয়াম। 1 নম্বর ট্রাপিজিয়ামে 1 2 3 4 5, এই 5টা কাঠি, এখানটায় 9টা কাঠি। তো এই 5কে যদি আমরা 4 প্লাস 1 করি, এটাকে আবার শেষে 1 রাখলাম এখানটায়, তাহলে দেখো 4 ইন্টু 2 প্লাস 1, 4 2 8 যোগ 9। 3 নম্বর ছবির ক্ষেত্রে, তাহলে 3 নম্বর ছবির ক্ষেত্রে এই 4-এর সঙ্গে 3 ইন্টু করবো প্লাস 1, তাহলে 3 4 12 আর 13। দেখো এটা মিলিয়ে দিচ্ছি আমি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, তাহলে মিলে গেল 13টা কাঠি। অর্থাৎ 3 নম্বর ছবির বেলায় এখানটায় 3 আসলো, তাহলে 4 নম্বর ছবির বেলায় এখানটায় 4 আসবে প্লাস 1, 4 4 16 আর 17, তাহলে 5 নম্বর ছবির বেলায় 4 গুণন 5 যোগ 1, 4 5 20 আর 1 21। 6 নম্বর ছবির ক্ষেত্রে 4 গুণন 6 প্লাস 1, 4 6 24 আর 1 25টা কাঠির দরকার হবে। এইভাবে প্যাটার্ন দেখে আমরা সেই সংখ্যাগুলোকে যদি এই সুন্দর করে মেলাতে পারি, তাহলে যে কোনো ছবির জন্য আমরা কাঠির সংখ্যা বলতে পারবো। যেমন যদি এটা n নাম্বার ছবি হয়, n-তম ছবি, তাহলে তার অ্যান্সার হবে 4 ইন্টু n প্লাস 1, অর্থাৎ 4n প্লাস 1। খুব সহজেই বলে দেওয়া গেল n-তম ছবির জন্য কতগুলো কাঠি লাগবে। এইভাবে একটা বীজগাণিতিক সংখ্যামালা তৈরি হয়ে গেল। এই এখানে লেখাই ছিল, এবার চল দিয়ে সাধারণ নিয়মটি তৈরি করি। তাহলে এটাই হচ্ছে তার সাধারণ নিয়ম n-তম ছবির জন্য। 5n প্লাস 2 আমাদের আগের এটাতে তৈরি করা ছিল, যেটা 5n প্লাস 2, এটা তৈরি করা ছিল 5n প্লাস 2। এটাই হচ্ছে চল দিয়ে সাধারণ নিয়ম তৈরি করা। এখানে 4n প্লাস 1, এটাই হচ্ছে চল দিয়ে সাধারণ নিয়ম তৈরি করা। এরপরে চলে আসি আমরা 3 নম্বর প্রশ্নে। নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির উৎপাদক গাছের চিত্রের আকারে সাজিয়ে প্রত্যেকটি পদের মৌলিক উৎপাদকগুলি দেখাই এবং তারা কত পদী সংখ্যা তা লিখি। তো এখানে গাছের মতো সাজাতে হবে। তো 5x 3-এর a, 5x, তো আমরা অলরেডি জানি 5x হচ্ছে একটা একপদী সংখ্যামালা।
তো এটার যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করি গাছের চিত্রের মতো, তাহলে 1 5 x হচ্ছে 5x, এইভাবে লিখতে হবে। 5 এর জন্য 1 5, x তো থাকবেই, তারপরে 5 দিয়ে x কে গুণ করে 5x, এটা হয়ে গেল আমাদের এটা হয়ে গেল 5x এর উৎপাদক। এবার বি নাম্বার 7 প্লাস 2x প্লাস x স্কোয়ার। তো এটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ত্রিপদী। তাহলে পদ তিনটাকে আগে আলাদা করো। এখানটা 7, মাঝখানে আমি লিখলাম 2x, আর এখানে লিখলাম x স্কোয়ার। 7 এর উৎপাদক 1 আর 7। 2x এর উৎপাদক 2 এর জন্য 1 2 আসবে, x তো থাকলোই, আবার এই দুটো গুণ করে 2x। x স্কোয়ারের ক্ষেত্রে 1 থাকবে, x থাকবে, আবার x স্কোয়ার থাকবে এই। তারপর সি নাম্বারটা আমি কি নিচ্ছি আগে, সি নাম্বার x প্লাস 5xy মাইনাস 7y। সি নাম্বার কোশ্চেনটা ভুল বলা হলো। সি নাম্বার কোশ্চেনটায় আছে হচ্ছে x স্কোয়ার প্লাস x প্লাস 1, x স্কোয়ার প্লাস x প্লাস 1। তাহলে এটাও অবশ্যই ত্রিপদী। তো এটার তিনটা পদকে আগে আলাদা করো। প্রথম হচ্ছে x স্কোয়ার, তারপরে x, তারপর হচ্ছে 1। তাহলে এর উৎপাদক আমরা যদি গাছের মতো দেখাই, তাহলে প্রথম তো 1 থাকবেই, x স্কোয়ার হওয়ার জন্য একটা x, তারপরে আবার x স্কোয়ার, আর এটা হচ্ছে 1 আর হচ্ছে x, আর 1 এর আলাদা করে লেখার ব্যাপার নেই। এরপরে ডি নাম্বার আমরা দেখে নিচ্ছি, ডি নাম্বারে কী আছে। 2x স্কোয়ার y প্লাস 7, 2x স্কোয়ার y প্লাস 7। তাহলে এটা দেখাই যাচ্ছে এটা হচ্ছে দ্বিপদী। তাহলে এখানটায় একটা পদ হচ্ছে 2x স্কোয়ার y, আর একটা পদ হচ্ছে আমার 7। 2x স্কোয়ার y এর উৎপাদক কী হবে, প্রথম 2 এর জন্য 1 আর 2, আর x স্কোয়ারের জন্য x আবার x স্কোয়ার। এবার 2 এর সঙ্গে x গুণ করে একটা উৎপাদক, 2 এর সঙ্গে x স্কোয়ার গুণ করলে এটা আরেকটা উৎপাদক, আবার y নিজে একটা উৎপাদক। এবার তাহলে 2 এর সঙ্গে y গুণ করলে সেটা আরেকটা উৎপাদক 2y, আবার x এর সঙ্গে y গুণ করলে xy, সেটাও একটা উৎপাদক। প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের এখানে গুণ করতে হবে। 2 এর সঙ্গে y এর গুণ করলাম, x এর সঙ্গে y এর গুণ করলাম xy, আবার x স্কোয়ারের সঙ্গে y এর গুণ করতে হবে x স্কোয়ার y, এটাও একটা উৎপাদক হবে x স্কোয়ার y। তো এটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে। আবার 2x এর সঙ্গে y-কে যদি গুণ করি 2xy, 2x এর সঙ্গে y-কে গুণ করলাম, y এর আগে যারা ছিল প্রত্যেকের সঙ্গে এই y-কে গুণ করা হচ্ছে। y এর আগে যারা ছিল, অর্থাৎ 2 থেকে শুরু করলাম 2y, তারপর x দিয়ে xy, x স্কোয়ার y, 2xy, তারপর 2x স্কোয়ার y, অর্থাৎ 2x স্কোয়ার y। তো এখানে জায়গাই হচ্ছে না, 2x স্কোয়ার y। এটা আরও একটু ডান দিক থেকে বাদিকে চাপিয়ে লিখতে হতো। আমরা যখন লিখবে এটাকে আরও বাদিকে চাপিয়ে লিখবে, কারণ এটা অনেক উৎপাদক চলে আসলো 2x স্কোয়ার y। আর এদিকে 7 এর জন্য আমাদের 1 আর 7। তো দেখতেই পাচ্ছ এটা খুবই সুন্দর একটা উৎপাদক বিশ্লেষণ হলো। গাছের মতো কেন বলা হচ্ছে বুঝতেই পারছো। আবার এটাকে বুঝাই, 2 এর জন্য 1 2, x স্কোয়ারের জন্য x স্কোয়ার। তো 2 এর সঙ্গে x গুণ করে 2x, আবার 2 এর সঙ্গে x স্কোয়ার গুণ করে 2x স্কোয়ার, এটাও একটা উৎপাদক হবে। আবার y থাকার জন্য y নিজে একটা উৎপাদক হবে, সঙ্গে y এর সঙ্গে আগের প্রত্যেকটার গুণফলও একটা করে উৎপাদক হবে। 2y নিজে একটা উৎপাদক, x 2y একটা নিজে উৎপাদক, xy, তারপরে x স্কোয়ার y, তারপর 2xy, তারপর 2x স্কোয়ার y, এরা প্রত্যেকে এক একটা উৎপাদক।
তাহলে মোট এখানটায় আমরা গুনলে দেখব যে 2x² y এর 12টা উৎপাদক আছে। তো এইভাবে তোমরা গাছের চিত্রের মতো উৎপাদকগুলো তোমরা গাছের চিত্রের মতো উৎপাদকগুলো করবে। আমি এখানে ABCD 4টা করে দিলাম, এই বাকি 4টা তুমি নিজে চেষ্টা করে করো, তাহলে পরে ভালো হবে। না পারলে কমেন্ট করে জানাবে, যেটা হচ্ছে না সেটা আমি পরে অন্য একটা ভিডিওতে নেক্সট যে ভিডিওটা বানাবো তখন ওই অঙ্কটা আমি অবশ্যই বুঝিয়ে দিব। 4 নম্বর প্রশ্ন, নিচে বীজগাণিতিক সংখ্যামালায় ধ্রুবক ছাড়া অন্য পদগুলির সংখ্যামূলক সহগ লিখি। খুবই সহজ কোশ্চেন এটা আমি এখানেই করে দিচ্ছি, তোমরা ব্যাপারটাকে বুঝে নাও। ধ্রুবক ছাড়া যে পদ আছে, তো এটা হচ্ছে ধ্রুবক ছাড়া পদ, কারণ এখানে 2x এখানে চল আছে, তো এটা ধ্রুবক ছাড়া পদ। তাহলে ধ্রুবক ছাড়া পদগুলি সংখ্যামূলক সহগ। তো এটাকে একটু দেখাই কীভাবে লিখবে ধ্রুবক ছাড়া পদ। তোমরা দুটা কলাম করতে পারো, এখানে লিখতে পারি আমরা 4 নম্বর ধ্রুবক ছাড়া পদ, আর এখানটায় সংখ্যামূলক সহগ। অনেক সময় ছবিটা একটু আবছা হয়ে যায়, হয়তো তোমরা ওয়েট করো, ঠিক হয়ে যাবে। ধ্রুবক ছাড়া পদ, আর এদিকে আমি লিখলাম সংখ্যামূলক সহগ। তো এ নাম্বার যে প্রশ্নটা আছে, এ নাম্বার প্রশ্নটায় 2x + 3y, তাহলে ধ্রুবক ছাড়া পদ দুটোই হচ্ছে ধ্রুবক ছাড়া পদ। 2x এটাও ধ্রুবক ছাড়া পদ, 3y এটাও ধ্রুবক ছাড়া পদ। তাহলে সংখ্যামূলক সহগ 2x এর থেকে সংখ্যামূলক সহগ 2, আর এখান থেকে 3। খুবই সহজ। x² + 2x + 5, বি নাম্বারে x² + 2x + 5, এখানে x² + 2x + 5 দেওয়া ছিল প্রশ্নটাতে। তাহলে ধ্রুবক ছাড়া পদ কোনটা হবে? x² ধ্রুবক ছাড়া পদ, 2xটা ধ্রুবক ছাড়া পদ, কিন্তু 5টা কিন্তু ধ্রুবক পদ। এখানে 5টা কিন্তু পুরোপুরি ধ্রুবক পদ, সেটা কিন্তু লিখবো না আমরা। তাহলে এই দুটোর মধ্যে x² যে পদটা আছে তার সহগ ধরবো 1, কারণ x² এর সঙ্গে কোনো সংখ্যা নেই। আর 2x যে আছে তার সঙ্গে x এর সঙ্গে সহগ হচ্ছে 2, এরকম ব্যাপারটা। সি নাম্বার x + 5xy - 7y, তাহলে প্রত্যেকটাই হচ্ছে এখানে ধ্রুবক, শুধু ধ্রুবক পদ একটাও নেই। তো এখানে প্রত্যেকটা পদই হচ্ছে ধ্রুবক ছাড়া পদ। x 5xy - 7y, x আরেকটা হচ্ছে 5xy, আর একটা হচ্ছে -7y। তাহলে x এর সহগ 1। এর আগেই বলছি যে কোনো চলের সঙ্গে যদি কোনো সংখ্যা না থাকে তাহলে সহগ ধরবো 1। এখানে চলের সঙ্গে সহগ হচ্ছে 5, সংখ্যামূলক সহগ এটা, আর y এর সঙ্গে সহগ হচ্ছে -7। তো ABC আমি এইভাবে করলাম, তোমরা নিচের 3টা নিজের চেষ্টায় করো। এরপরে 5-এ দেখো, নিচের বীজগাণিতিক সংখ্যামালায় x উৎপাদক যুক্ত পদের বা পদগুলির x এর সহগ লিখি। x উৎপাদক যুক্ত পদের, তাহলে দেখতে হবে x উৎপাদক যুক্ত পদ এই বীজগাণিতিক সংখ্যামালায় কোনটা, এবং সেখানে x এর সহগ লিখতে হবে। তো এটা তুমি এইভাবে লিখে নিতে পারো যে x উৎপাদক যুক্ত পদ, এটা অ্যান্সার করার সময় আমরা এইভাবে লিখতে পারি x উৎপাদক যুক্ত পদটা কোনটা সেটা আমরা উল্লেখ করে দিলাম, সঙ্গে আবার এখানে x এর সহগটা লিখব। x এর, বই ও খাতা বারবার চেঞ্জ করতে গিয়ে একটু সমস্যা হয়। x এর সহগ, x উৎপাদক যুক্ত পদ, x এর সহগ। এইভাবে আমি যদি কলামটা করে নিই তাহলে এ নাম্বারের ক্ষেত্রে x উৎপাদক যুক্ত পদ, আমি বইটা পাশে রাখলাম, তোমরা বইটা একটু দেখো। 5-এর x উৎপাদক যুক্ত পদ, এখানটায় দুটো পদ আছে, তার মধ্যে y³ x, এটা হচ্ছে x উৎপাদক যুক্ত পদ, অর্থাৎ x যেখানটায় আছে সঙ্গে আছে সেটাকে x উৎপাদক যুক্ত পদ বলবো। তাহলে এখানে x এর সহগ কত, যেটা আগে আলোচনা হয়েছিল যে x এর সহগ মানে x এর সঙ্গে কে আছে, তো লিখবো হচ্ছে y³। বি নাম্বার দেখো, x এখানে দুটো পদ আছে, 5z² - 8zx, তো তার মধ্যে x যেটা আছে সেটা হচ্ছে -8zx, এই পদটা।
তাহলে এখানে এক্স এক্স যদি বাদ দিই, এক্সের সহগ হিসাবে আমরা বাকিটা নিব, অর্থাৎ -8z। তারপর সি নাম্বারে -x -y -y+2 এরকম আছে, তোমরা একটু দেখে নাও। -x -y+2, তাহলে x যুক্ত পদ হচ্ছে -x। তবু আমি দেখাচ্ছি, এরকম আছে -x -y+2, তাহলে x যুক্ত পদ একমাত্র এটা। তাহলে এখানটায় x এর সহগ, এখানে x এর সহগ কত লিখবো? x এর সঙ্গে কোনো সংখ্যা দেখা যাচ্ছে না, মানে 1, কিন্তু এখানে মাইনাস সাইন আছে, তো এই কারণে -1। 3টা করে দিলাম, বাকি 3টা তোমরা নিজের চেষ্টায় করো। এরপরে চলে আসি 6 নম্বর প্রশ্নে। নিচের বীজগাণিতিক পদগুলির মধ্যে সদৃশ পদগুলি আলাদা আলাদা ঘরে লিখি। সদৃশ পদ কোনগুলো? একটু আগে যেটা আলোচনা হলো, খুব সব থেকে ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারে সদৃশ পদকে বোঝা। 2x এর সঙ্গে কে কে সদৃশ আলাদা আলাদা ঘরে লিখতে বলছি। তো এই হচ্ছে আমার প্রশ্নটা থাকলো। এই সামনে একটু সমস্যা হয়ে যাচ্ছে দেখানো দুটো একসঙ্গে, তো ঠিক আছে, বইটা তোমরা যদি সামনে থাকে তাহলে তো অসুবিধার ব্যাপার নেই। প্রথম যে 2x, এবার এই x যুক্ত পদ আর কোনটা আছে? x যুক্ত পদ বলতে এরপরে যেমন 12xy আছে, এটা x যুক্ত পদ হলেও এটা কিন্তু এর সঙ্গে সদৃশ হবে না, শুধু xই থাকতে হবে, সেটাই হচ্ছে x যুক্ত পদ, সেটাই হচ্ছে সদৃশ পদ, এর সঙ্গে সদৃশ। যেমন -5x, এখানে শুধুমাত্র x আছে, চল হিসাবে শুধু x থাকতে হবে, সেটাই হচ্ছে সদৃশ পদ। তারপরে আমি পরপর দেখতে পাচ্ছি, এখানে দেখো যে শুধু x থাকবে এরকম পদ আছে হচ্ছে এরপরে এই যে 3x, তাহলে এখানে আমি 3x লিখলাম, 3x। তারপরে হচ্ছে শুধু x দিয়ে পদ আর নেই, তাহলে এই 3টা হয়ে গেল সদৃশ পদ। এরপরে এইভাবে তোমরা, এরপরে যদি আমি ওয়াইটা শুরু করি, যে ওয়াই, তাহলে শুধু ওয়াই থাকবে চল হিসাবে, সেরকম হচ্ছে এই যে 18y, তাহলে আমি এখানে 18y লিখে ফেললাম। তারপরে এরকম শুধু ওয়াই আছে হচ্ছে, তোমরা দেখে নাও -y একটা আছে শুধু ওয়াই, তাহলে এই 3টা হয়ে গেল আবার সদৃশ পদ। তারপরে 12xy, তাহলে xy যুক্ত পদ, xy যুক্ত পদ আর কোথায় আছে? এই যে -4xy, তাহলে এটা এখানে লিখব -4xy। তারপরে xy যুক্ত পদ 3xy, তাহলে আমি লিখলাম 3xy, যে দেখে নাও 3xy। তারপরে -xy, এটাও এদের সঙ্গে সদৃশ হবে, আর xy যুক্ত পদ নেই, হয়ে গেল। আর আরও যদি আমরা দেখি এখানে y², তাহলে এটা হয়ে গেল। এরপরে আরও আমি আলাদা আলাদা সব লিখছি, এটা হচ্ছে y² যুক্ত পদ, তাহলে 13y², এটা লিখব, দেখাচ্ছি লেখাটা। তারপরে -2y², এটাকে লিখলাম, আর y² যুক্ত পদ নেই। তো সম্ভবত 4 ধরনেরই সদৃশ পদ এখানে আছে, একটা x দিয়ে লিখলাম, একটা y দিয়ে, একটা xy দিয়ে, একটা y² দিয়ে। হ্যাঁ, তো হয়ে গেল। এরকম 4 ধরনের সদৃশ পদ আছে। এরা পরস্পর সদৃশ, এরা পরস্পর সদৃশ, এরা পরস্পর সদৃশ, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। দেখি এখানে কয়টা পদ দেওয়া ছিল? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, অর্থাৎ 3টা পদ লেখা হয়নি। এই যে একটা চোখে পড়ে গেল, x² y, তাহলে 21x²y, এটা লেখা হয়নি, এটা আগেরগুলো কারোর সঙ্গে মিল নেই, এবং x² y আর একটাও নেই। আচ্ছা, এছাড়া এখানটায় আর হচ্ছে এই যে দেখতে পাচ্ছি একটা আমি x² যুক্ত পদ আছে, একটা x² যুক্ত পদ এখানে একটা আর একটা দুটো আছে, তাহলে এই দুটো পরস্পর সদৃশ। তাহলে এই দুটোকে একসঙ্গে লিখবো, -6x² আর হচ্ছে -15x²। তাহলে এই সবগুলোর মধ্যে এই 6 ধরনের সদৃশ পদ আছে। 1 2 3 4 5 6, এই 6 ধরনের সদৃশ পদ আছে। এই 3টা সদৃশ, এই 3টা পরস্পর সদৃশ, এই 4টা পরস্পর সদৃশ, তারপরে এই দুটো পরস্পর সদৃশ,
এটার সঙ্গে আর কেউই ছিল না এখানটায় যা দেওয়া ছিল, আর এই দুইটা পরস্পর সদৃশ। তাহলে সদৃশ পদ নিশ্চয়ই তোমরা চিনতে পারছো যে যাদের চলের যে অংশটা, চলের অংশটা একদম একই রকম দেখতে হবে, তাহলে পরে সেটাকে তাদেরকে আমরা পরস্পর সদৃশ বলবো। আর এটার সঙ্গে এটা হচ্ছে অসদৃশ, বা এটার সঙ্গে এটা অসদৃশ। এদের মধ্যে অন্যান্য বক্সে লেখা যে কোনোগুলো পরস্পরের সঙ্গে সদৃশ। 7 নম্বর যে প্রশ্নটা আছে, 7 নম্বর প্রশ্নে আমাকে এখানটায় দেখো, এই 7 নম্বর প্রশ্নটা এইভাবে দেখাচ্ছি, নিচের জোড়া পদগুলির মধ্যে কোনগুলি সদৃশ কোনগুলি অসদৃশ। তো এর শুধু এক জোড়ার উপর প্রশ্ন করেছে, তো এ নাম্বার, এটা আমি মুখে বলে দিচ্ছি, তোমরা লিখে নাও। প্রথম যে জোড়াটা দেখতেই পাচ্ছ অবশ্যই অসদৃশ, এই জোড়াটা সদৃশ কারণ দুটারই পিছনে এক্স, এটারও পিছনে এক্স থাকার জন্য এটাও সদৃশ। এখানে এক্স ওয়াই, এখানে ওয়াই জেড, তাহলে অবশ্যই অসদৃশ। এখানে ওয়াই এক্স, এখানে এক্স ওয়াই, এই জায়গাটা লক্ষ্য করো, এটা কিন্তু একই ধরতে হবে। ওয়াই আর এক্স গুণ অবস্থায় আছে, এখানে এক্স আর ওয়াই গুণ অবস্থায় আছে, এক্স আর ওয়াই গুণ থাকা আর ওয়াই এক্স গুণ থাকা ব্যাপারটা কিন্তু একই, এটা মাথায় রাখবে। এক্সের ঘাত এখানেও এক, এখানেও এক, ওয়াইয়ের ঘাত এখানেও এক, এখানে এক, অর্থাৎ এক্স ওয়াই আর ওয়াই এক্সকে কিন্তু একই ধরবো আমরা, কারণ এটা প্রকৃতপক্ষে একই জিনিসকে বোঝায়। তো সেই কারণে এই দুটো অবশ্যই কিন্তু সদৃশ, এটা আমি বারবার বলে দিলাম। এখানে এক্স ওয়াই, কিন্তু এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তো এখানে তো একটা এক্স আছে, এখানে এক্সের ঘাত 2 আছে, এখানে একটা ওই, এখানে ওয়াইয়ের ঘাত 2, তো এটা যেমন পুরোপুরি আলাদা, এই দুটোকে অবশ্যই আমরা অসদৃশ বলবো। নেক্সট, নিচের বীজগাণিতিক সংখ্যামালায় যে পদটিতে এক্স স্কোয়ার পদ আছে সেটি লিখি এবং এক্স স্কোয়ারের সহগ লিখি। অর্থাৎ এটা অনেকটা এই 5 নম্বর কোশ্চেনটার মতো, যেখানে এক্স ছিল সেটা লিখলাম এবং সেখানে এক্সের সহগ লিখলাম, এখানে যেটার মধ্যে এক্স স্কোয়ার আছে সেটা লিখবো এবং এক্স স্কোয়ারের সহগ লিখবো। তো এটা আমরা এক্স স্কোয়ার যুক্ত পদ, 8 নম্বরটা আমরা এইভাবে অ্যান্সার লিখতে পারি, এক্স স্কোয়ার যুক্ত পদ, আর আরেকদিকে এক্স স্কোয়ারের সহগ। এভাবে যদি আমরা কলাম করে নিই তাহলে একটা একটা করে আমরা অ্যান্সার লিখতেই পারি। এই নাম্বারটা হচ্ছে দেওয়া আছে, কী দেওয়া আছে দেখে নাও একবার। আমি কয়েকটা কোশ্চেন তুলে নিই একবারে, তাহলে পরে সুবিধা হবে আমার করতে। তোমরা এটা দেখো, এখানে কোশ্চেনগুলো। এই নাম্বারে 5 মাইনাস এক্স স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার, 5 মাইনাস এক্স ওয়াই স্কোয়ার। তো আমাকে তো এখানে বলেছে যে এক্স স্কোয়ার যুক্ত পদ, তাহলে তো এখানে এক্স স্কোয়ার যুক্ত পদ নেই, তাহলে এখানে আমরা কি লিখব? এখানে আমি এক্স স্কোয়ার যুক্ত পদটাকে আমি 0 ইন্টু এক্স স্কোয়ার এভাবে লিখতে পারি, এক্স স্কোয়ার সহগ 0 লিখব। আবার দেখাচ্ছি, দাঁড়াও, পরে বি নাম্বারটা দেখো আগে কোশ্চেনটা। -6 এক্স স্কোয়ার -8 ওয়াই, তাহলে এক্স স্কোয়ার যুক্ত পদ -6 এক্স স্কোয়ার, তাহলে এখানে হচ্ছে -6 হবে তার সহগ। এ নাম্বার যে প্রশ্নটা আছে 5 মাইনাস এক্স ওয়াই স্কোয়ার, তো এখানে বলতে গেলে এক্স স্কোয়ার যুক্ত পদ নেই, তো সেই হিসেবে যদি এরকম এক্স স্কোয়ার যুক্ত পদ নেই অথচ যদি প্রশ্ন করে যে সেখানে এক্স স্কোয়ারের সহগ কত, তাহলে কিন্তু আমি সেখানে 0 লিখবো, এটা তোমরা মনে রাখবে। এক্স স্কোয়ার যুক্ত পদটাকে আমি 0 ইন্টু এক্স স্কোয়ার এভাবে চিন্তা করতেই পারি, কারণ 0 ইন্টু এক্স স্কোয়ার মানে 0, অর্থাৎ ওই সংখ্যামালাটার সঙ্গে যদি আমি একটা 0 প্লাস অবস্থায় লিখি তাতে ওর মানগত কোনো পরিবর্তন হয় না। তো সেই কারণে যদি এমন কোনো সংখ্যামালা দেওয়া থাকে এবং সেখানটায় যদি এমন একটা প্রশ্ন করে যে যেই পদটাই নেই, যেমন এখানে এক্স স্কোয়ার যুক্ত পদ নেই অথচ জিজ্ঞাসা করলো এক্স স্কোয়ার যুক্ত পদ কোনটি এবং এক্স স্কোয়ারের সহগ কত, তো সেই ক্ষেত্রে কিন্তু আমি 0 ইন্টু এক্স স্কোয়ার এভাবে লিখতে পারি এবং এক্স স্কোয়ারের সহগ 0 এভাবে অ্যান্সার দিতে পারি, এটাতে কোনো সমস্যা নেই। এবং বরং এক্স স্কোয়ারের সহগ কত জিজ্ঞাসা করলে আমাকে কিন্তু 0ই লিখতে হবে, এটা মনে যেন থাকে। আবার বলছি, যদি কোনো সংখ্যামালায় এক্স স্কোয়ার যুক্ত পদ নেই অথচ জিজ্ঞাসা করে যে এক্স স্কোয়ারের সহগ কত, তাহলে পরে আমাকে 0 লিখতে হবে, কারণ ওইখানটায় আমি 0 ইন্টু এক্স স্কোয়ার এভাবে চিন্তা করে নিব। যেমন পরেরটা -6 এক্স স্কোয়ার ছিল, এক্স স্কোয়ার যুক্ত পদ, তাহলে সেখানে সহগ হচ্ছে -6। এরপর সি নাম্বারটা তোমরা বইটা রাখো, নাহলে খুব অসুবিধা হয় লিখতে, তোমরা নিজেরা সামনে বই রাখো। পরেরটাতে এক্স স্কোয়ার যুক্ত পদ আমি দেখতে পাচ্ছি একটাই আছে, সেটা হচ্ছে 3x স্কোয়ার, তাহলে এখানটায় এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 3। তারপর ডি নাম্বারে এক্স স্কোয়ার যুক্ত পদ হচ্ছে 3x স্কোয়ার ওয়াই প্লাস 3x স্কোয়ার ওয়াই,
প্লাস 3x²y। তাহলে এখানে এক্স স্কোয়ারের সহগ কত? তাহলে এক্স স্কোয়ার বাদ দিয়ে বাকিগুলো, অর্থাৎ 3y। তারপর ই নাম্বারে x² যুক্ত পদ হচ্ছে -6x²y², এটা হচ্ছে x² যুক্ত পদ। তাহলে এখানে x² সহগ কত? তাহলে x² বাদ দিয়ে দিলে কি থাকে? -6y², এটা হচ্ছে x² সহগ। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এর পরের দিন খুবই ইম্পর্টেন্ট আমরা বীজগণিতের যোগ বিয়োগ, এখন আমরা যা শিখে গেছি এখন আমাদের পক্ষে আর যোগ বিয়োগ করতে কোনো সমস্যা থাকবে না। এই অংশগুলো তোমরা বারবার বাড়িতে দেখো এবং প্র্যাকটিস করো, তাহলে পরে পরবর্তী যে আমরা ভিডিওটাতে যেটা শিখবো সেটা হচ্ছে বীজগণিতের যোগ বিয়োগ করা। সেটা খুব সহজেই তোমরা বুঝতে পারবে এবং তোমাদের যে বীজগণিতের ভীতি সেটা খুব সহজেই দূর হয়ে যাবে। তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, আর যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করবে, সঙ্গে পাশে যে নোটিফিকেশন বাটনটি আছে সেটা অবশ্যই প্রেস করবে, তাহলে আমার নতুন ভিডিওটি তোমার কাছে সবার আগে পৌঁছে যাবে। তো ভালো থেকো।